দর্শক বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো চলুন বিভিন্ন স্বনামধন্য পত্র পত্রিকায় প্রকাশিত কয়েকটি বিশেষ খবর দেখে নেওয়া যাক। আজকের ফরিয়াদে প্রকাশিত বিশেষ খবরটি হলো, নাইডু নীতিশদের মতো পাল্টুরামদের নিয়ে শেষ রক্ষা হবে তো? সাক্ষর সেনগুপ্ত। সমাজ মাধ্যমে ঘুরছে একটা বার্তা, এবারের লোকসভা নির্বাচনে দেশের মানুষ এমন একটা জনাদেশ দিয়েছেন যাতে জয়ী শিবির নিজেকে আসলে পরাজিত ভাবে, অপরদিকে বিজিত দলের জোট নিজেদের জয়ী ভাবতে পারে। অন্তত নির্বাচনে এই ফলাফলের পর কেউ আর ইভিএমকে দোষ দিতে পারবে না। ভোটের ফল প্রকাশের পর দেখা যাচ্ছে বিজেপি সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় দুই শরিক চন্দ্রবাবু নাইডুর তেলুগু দেশম পার্টি আর নীতিশ কুমারের জনতা দলের সমর্থন নিয়ে সরকার গড়তে উদ্যোগী হয়েছে। ঘটনাচক্রে নীতিশ কুমার এবং চন্দ্রবাবু নাইডু দুজনেই কিছুদিন আগে পর্যন্ত মোদী সরকারের বিরোধী অবস্থানে ছিলেন। কিন্তু লোকসভা ভোটের কিছুদিন আগে অন্ধ্রপ্রদেশে টিডিপি আর বিহারের আরজেডি কংগ্রেসের মহাগঠবন্ধন আরও একবার ছেড়ে আসা নীতিশ কুমারের সঙ্গে সমঝোতা করেছেন মোদী অমিত শাহরা। সেই কারণেই এনডিএ জোটে তারা অঙ্কের হিসাবে এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছেন। সরকার গঠন করতে হলে এনডিএ সরকারের প্রধানমন্ত্রী ও বিজেপি নেতৃত্বকে এখন পুরনো জোটসঙ্গীদের সঙ্গে মানিয়ে নিয়ে চলতে হবে। অপরদিকে ইন্ডিয়া জোট সরকার গড়ার উদ্যোগ থেকে সরে আসায় খানিকটা সুবিধাজনক অবস্থায় গেরুয়া শিবির। কিন্তু একসময়ের জোটসঙ্গীরা ইতিমধ্যে যেসব দাবি দেওয়া বিজেপি নেতৃত্বের কাছে জানাতে শুরু করেছেন, এইসব প্রসঙ্গ শুনেই তো অবস্থা চিত্তির হওয়ার জোগাড়। যেমন টিডিপির তরফে লোকসভার স্পিকারের পদ এবং অন্তত দুইজন ক্যাবিনেট মন্ত্রীর পদ দর কষাকষিতে যাওয়া হয়েছে। দর কষাকষি দিল্লি সহ গোটা দেশের শরিকি রাজনীতিতে এই শব্দটার অন্য একটা মাপের অর্থ বহন করে। নীতিশ কুমারের জেডিইউর তরফে অন্তত 3টি ক্যাবিনেট মন্ত্রক চাওয়া হয়েছে, যার অর্থ বিজেপিকে এই দাবির কাছে হয় মাথা নত করতে হবে, নয়তো বাজারে আলু পটলের দর কষাকষির মতো কোনো মন্ত্রক দেওয়া হবে, তার ফয়সালা করতে হবে। আর এইসব নেতারা পরপর নিজেদের দাবি সনদ পেশ করবেন, যা বাস্তবায়িত করা একদিকে কার্যত অসম্ভব হয়ে উঠবে। জোট রাজনীতি কুশলী এবং প্রয়াত প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী কোনোমতে সামলাতে পারতেন। চন্দ্রবাবু 2018 সালে নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন এনডিএ ছেড়ে আসার পরে যিনি জনসভায় খুদ প্রধানমন্ত্রীকে আতঙ্কবাদী বলেছিলেন। প্রশ্ন হচ্ছে, এইসব দাবি দেওয়া মেনে কতদিন কেন্দ্রের সরকারটা টিকিয়ে রাখা সম্ভব? গত 10 বছর যখন সরকার চালিয়েছেন নরেন্দ্র মোদী, তখন ক্ষমতায় পুরোটাই ছিল তার নিজের হাতে এবং স্বরাষ্ট্র দপ্তর অমিত শাহের হাতেই থেকেছে। অন্য কেউ ক্ষমতার কেন্দ্রে ছিলেন না। কিন্তু এখনো জোট সরকার হলে সেখানে অন্যরাও অংশগ্রহণ করবেন, তাদের কথাও শুনতে হবে, আর তবেই সরকার চলতে পারবেন মোদী অমিত শাহরা। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে জোট ধর্ম মেনে বাজপেয়ী মডেল যদি গ্রহণ করা হয় তবেই সরকার চালনা সম্ভব হবে। মোদ্দা কথায়, মোদীজির জীবনে কখনোই এই মডেলে কাজ করার কোনো অভিজ্ঞতাই নেই। গত 22 বছরে তিনি 3বার গুজরাটের মুখ্যমন্ত্রী এবং 2বার প্রধানমন্ত্রী হয়ে একছত্র আধিপত্য নিয়ে কাজ করেছেন। এখন হঠাৎ সমন্বয় করে ঐক্যমতের ভিত্তিতে রাজনীতি করা তার কাছে চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। এই নতুন কাজের ধরন তিনি কতটা গ্রহণ করতে পারবেন, তার উপরেই এই সরকারের স্থায়িত্ব নির্ভর করছে। অটল বিহারী বাজপেয়ীর সরকার গঠিত হয়েছিল 1999 সালে। তখন এনডিএ জোটে 24টি দল ছিল। সেই সরকার টিকে ছিল 5 বছর। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, জোটের মধ্যে সমন্বয় সাধনের ক্ষমতাই বাজপেয়ী সরকারকে 5 বছর টিকিয়ে রেখেছিল। আরও গুরুত্বপূর্ণ প্রশ্ন, বিরোধীরা কি সরকার গঠনের অন্তত 6 মাস পর পুরো কাণ্ড কারখানা দেখার পর রাষ্ট্রপতির কাছে দাবি জানাবেন? নির্বাচনের ফলাফল যখন মোটামুটি স্পষ্ট হয়ে গিয়েছিল মঙ্গলবার সন্ধ্যায়, তখন কংগ্রেস সদর দপ্তরে সাংবাদিক সম্মেলনে সরকার গঠন নিয়ে প্রশ্ন করা হলে কংগ্রেস নেতা রাহুল গান্ধী এবং কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গে জানিয়েছিলেন বুধবার জোটের বৈঠকে
শরিকদের সঙ্গে আলোচনার পর এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। যে বৈঠকের পর খার্গেরা জানিয়েছেন তারা আপাতত 6 মাস সময় দেবেন নতুন সরকারকে। কিন্তু শুরুতেই যে নানা গণ্ডগোল তৈরি হচ্ছে, বিশ্বাস হচ্ছে না। তাতে গরম উদাহরণ দিচ্ছি। মঙ্গলবার ফল প্রকাশের সময়ই জেডিইউ নেতা খালিদ আনোয়ার একটি রাজনৈতিক জল্পনা উস্কে দিয়ে এক্স হ্যান্ডেলে লিখেছেন, নীতিশ কুমারের চেয়ে ভালো আর কে প্রধানমন্ত্রী হতে পারেন। তিনি আরও লিখেছেন, নীতিশজি দেশকে বুঝেন। আমরা জানি কিভাবে আমাদের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলিকে সম্মান করতে হয়, গণতান্ত্রিক পদ্ধতিকে কিভাবে এগিয়ে নিয়ে যেতে হয়, মানুষকে ঐক্যবদ্ধ করতে হয়। এই মুহূর্তে আমরা এনডিএ জোটে আছি, কিন্তু আগেও এবং এখনও মানুষ নীতিশ কুমারকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান। তবে ইন্ডিয়া জোটের অপর দুই শরিক আরজেডি ও আম আদমি পার্টির বক্তব্য লক্ষণীয়। আরজেডি নেতা মনোজ ঝা বলেছেন, বিজেপি সংখ্যাগরিষ্ঠতা থেকে অনেক দূরে। যদি চন্দ্রবাবু নাইডুর দল টিপিপি এবং এখানে বিহারে জেডিইউকে কিছুটা আলাদা করে দেওয়া যায়, তাহলে সংখ্যাগরিষ্ঠতা নেই। স্পষ্টতই সেই 400 পার করার বেলুন ফেটে গিয়েছে। দিল্লির মন্ত্রী তথা আম আদমি পার্টির নেতা গোপাল রায় সাংবাদিক সম্মেলন করে চন্দ্রবাবু নাইডু ও নীতিশ কুমারকে ভেবে চিনতে সিদ্ধান্ত নেওয়ার আবেদন জানিয়েছেন। রাতে বিজেপির সদর দফতরে ভাষণ দেওয়ার সময় যতই নরেন্দ্র মোদী বারে বারে এনডিএর সরকার গঠনের কথা বলুন, সবার নজর এখন নীতিশ কুমার এবং চন্দ্রবাবু নাইডুর উপরেই। তারা দুজনেই কিন্তু জোটসঙ্গী আর রাজনৈতিক কৌশল বদলানোর জন্য সুপরিচিত। তাই এইহীন শরিকদের ভরসায় এবার সরকার গড়তে হবে মোদীকে। এই পরিস্থিতিতে কোনো একটি শরিক দলও যদি ব্যাকে বসে, তবে সমীকরণ বদলে যেতে পারে। অনেকের মতে সেই কারণেই বেশি সময় নিতে চাইছেন না মোদী। চলতি সপ্তাহের আগামী শনিবার শপথ গ্রহণের কাজটা সেরে ফেলতে চাইছেন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। গদির উপরে বিস্ফোরা মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনবিস বিজেপি নেতৃত্বকে তার দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার অনুরোধ জানিয়েছেন, যাতে চলতি বছরের শেষের দিকে মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনের আগে দলকে শক্তিশালী করার কাজে মনোনিবেশ করতে পারেন। বুধবার সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ফডনবিস বলেছেন, মহারাষ্ট্রে বিজেপির এমন ফলাফলের দায় আমি নিচ্ছি। আমি দলের নেতৃত্ব দিচ্ছিলাম। আমি কেন্দ্রীয় নেতৃত্বকে অনুরোধ করছি আমাকে যেন সরকারের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়, যাতে আমি আসন্ন নির্বাচনে দলের জন্য কঠোর পরিশ্রম করতে পারি। যদিও ভিতরের খবর, লোকসভা আসনের বিচারে হলো দেশের তৃতীয় বৃহত্তর রাজ্যে বিজেপির এই বিপর্যয়ে দলের শীর্ষ নেতৃত্ব যথেষ্ট বিরক্ত। তাই চাপের মুখে দায় ঝেড়ে ফেলতে চাইছেন ফডনবিস। মুম্বাই থেকে দিল্লি ফিরলেও অবস্থাটা খুব নিষ্কণ্টক তা বলা যাচ্ছে না। রাজনীতির আতস কাজ চোখের সামনে রেখে বলা যায়, 2 বছর অন্তত এই সরকার যাতে টিকে থাকে সেজন্য শনি পুজোর আয়োজন করতে পারেন গেরুয়া শিবিরের শীর্ষ নেতারা। সাঙ্গ হলো অষ্টাদশ মহারণ, রাজ্যে করা নাড়ছে পঞ্চায়েত, রাজ্যসভায় কে, মেয়র কে। অষ্টাদশের মহারণের চূড়ান্ত মহাসমাপ্তি ঘটেছে মঙ্গলবার। এখন শপথ মন্ত্রিসভা গঠন নিয়ে জাতীয় স্তরে তোড়জোড় শুরু। সেই দিকে নজরের পাশাপাশি রাজ্যের আরও একটি নির্বাচন দোরগোড়ায়। ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনের ভোটার তালিকার কাজ শুরু হবে বৃহস্পতিবার থেকে। আগামী মাসের শেষে কিংবা আগস্টের প্রথমে অনুষ্ঠিত হতে পারে নির্বাচন। এডিসির ভিলেজ কাউন্সিল নির্বাচন অবশ্য আইনের জালে বন্দী। নির্দেশ এলে শুরু হবে সেই নির্বাচনের প্রক্রিয়াও। ইতিমধ্যে ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনে প্রার্থী হওয়ার ইঁদুর দৌড় শুরু হয়েছে। তেমনি প্রার্থী পদের দর উঠতে শুরু করেছে বলে বিভিন্ন এলাকাতে গুঞ্জন রয়েছে। প্রার্থী চয়নের ক্ষেত্রে বিশেষ করে গেরুয়া শিবিরকে সতর্কতা অবলম্বন করার প্রয়োজন বলে অভিমত পর্যবেক্ষক মহলের। গ্রাম ভোটের লড়াইয়ের মাঝে সাধারণে আরও একটি গুঞ্জন ছড়িয়েছে, তাহলে এবার রাজ্য থেকে রাজ্যসভাতে যাচ্ছেন কে এবং আগরতলা পৌর নিগমের পরবর্তী মেয়র কি হবেন। রাজ্যসভার বর্তমান সাংসদ বিপ্লব কুমার দেব এইবারের লোকসভা নির্বাচনে রেকর্ড মার্জিনে জয়ী হয়েছেন। তিনি লোকসভাতে যাচ্ছেন, ফলে তাকে একটি পদ ছাড়তে হবে সাংবিধানিক নিয়মে। এখন প্রশ্ন, সকলের মধ্যে বিপ্লবের শূন্যস্থান পূরণ করবে কে? দলের অন্দরের খবর, রাজ্যসভায় সদস্য হওয়ার প্রত্যাশিত সংখ্যাও অনেক।
একটা সময় প্রাক্তন উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মার নাম শোনা গেলেও এখন আরও প্রত্যাশী বাড়ছে।